হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ। বয়োজ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমি আপনাদের পছন্দ মতোই বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ সিরিজের বিভিন্ন বউয়ের গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই বইটি সম্পর্কে একটু বলে নেওয়া প্রয়োজন। বউ মানিক বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম গল্প সংকলন এবং একাদশতম মুদ্রিত গ্রন্থ এটি। এর মধ্যে বিভিন্ন রকমের বউয়ের বর্ণনায় তিনি সমৃদ্ধ করেছেন এই গ্রন্থটি, যেমন দোকানির বউ, কেরানির বউ, সাহিত্যিকের বউ, পূজারীর বউ, প্রৌঢ়ের বউ, আরও অনেক ধরনের বউ। আস্তে আস্তে সবই আপনাদেরকে আমি শোনাবো। আমাদের মধ্যবিত্ত ঘরে দেখা বিভিন্ন নারীরই প্রতিমূর্তি হলো এই বউয়েরা। বিচিত্র এই নারীদের মানসিকতার আশ্চর্য রকমের স্বতন্ত্রতা আছে এই গল্পে। তাদের সুখ দুঃখ, চাওয়া পাওয়া, প্রত্যাশাও বিচিত্র রকমের। কেরানি রাসবিহারী বউ এক ধরনের, অর্থাৎ ষোড়শীকে আমরা দেখেছি। তার মনের চিন্তাধারাও আমরা দেখেছি। আবার সাহিত্যিকের বউ অমলার চিন্তাধারাও আমরা দেখেছি, সে কী ভাবে, কী চায়। অমলার এই বিশাল প্রত্যাশা রূপান্তর ঘটে কিভাবে, সেটাও আমরা আস্তে আস্তে জানতে পারব। স্বামীর অবহেলায় নির্মম আত্মপীড়নে সে একটা হিস্ট্রিয়ার রোগীতে পরিণত হয়েছিল, তার করুণ কাহিনী আমরা শুনব। বউ গল্পগ্রন্থের প্রত্যেকটি বই আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম করেছে নিজের নিজের অবস্থান থেকে। ভিতরে বাইরে নানান জটিল সংঘাতের মুখোমুখি বউয়েরা নিজের আত্মমর্যাদা, ব্যক্তি স্বাতন্ত্র্যকে ম্লান হতে দেয়নি পিতৃতান্ত্রিক সমাজের নিয়ম নীতির কাছে। বউ গল্প সংকলনে নারী পুরুষের দাম্পত্য জীবনের বিচিত্র বেদনা, মধুর অনুভূতি, চমৎকার এই মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। এই মানিক বন্দ্যোপাধ্যায়েরই বউ সিরিজের বিভিন্ন গল্পের মধ্যে আজকে আমি তৃতীয় পর্ব, অর্থাৎ সাহিত্যিকের বউয়ের শেষ অংশটা শোনাব। এই পর্বটি যেহেতু বড় ছিল বলে আমি আপনাদের দুটো ভাগ করে শোনাচ্ছিলাম। সাহিত্যিকের বউয়ের আগের পর্বে আপনারা শুনেছেন কিভাবে অমলা তার স্বামীর কাছে ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকত। তার আকুলতা দেখে একসময় তাকে বাপের বাড়ি কিছুদিনের জন্য রেখে আসতে বাধ্য হয়েছিলেন সাহিত্যিক স্বামী তার। কিন্তু তার অসুস্থতার পর আবার তাকে স্বামী গৃহে ফিরিয়ে আনা হয়। চলুন শুরু করা যাক সাহিত্যিকের বউয়ের শেষ পর্বটা। অমলার স্বামী সূর্যকান্ত বলিল, এমন রোগা হয়ে গেছ? স্ত্রী বলিল, জ্বরে ভুগলাম যে। জবাবটা খাপছাড়া যেমন হইল সূর্যকান্তের, তেমনি তার স্ত্রীও উত্তর দিল, রোগা হব না, 1 মাস তোমাকে ছেড়ে আছি। এরকম একটা জবাব সে প্রত্যাশা করিতেছিল। যাই হোক, সোজা কথা সোজা জবাব দিতে যদি অমলা শিখিয়া থাকে তো ভালোই, তাতে ক্ষুণ্ণ হওয়ার কিছু নাই। অমলা বলিল, হ্যাঁ, তুমিও তো রোগা হয়ে গেছো অনেকটাই। সূর্যকান্ত বলিল, হব না, 1 মাস
তোমাকে ছেড়ে থেকেছি একা একা। বলো। এই জবাবটা খাপছাড়া মনে হইল অমলার। রোগা হয়েছি, কদিন যা খাটতে হয়েছে অমলা, কি তোমাকে বলবো। এইরকম একটা জবাব সে প্রত্যাশা করিতেছিল। যাই হোক, সাধারণ কথার মিষ্টি জবাব দিতে যদি সূর্যকান্ত শিখিয়া থাকে তো ভালোই, তাতে পুলকিত হওয়ার কিছু নাই। এই হল তাদের প্রথম দেখা, অপরাহ্নে, অল্প একটু সময়ের জন্য। রাত্রে যখন আবার দেখা হইল, চাঁদটা পৃথিবীর ওপর জ্যোৎস্না ঢালিয়া দিয়াছিল। একটু অস্থির উন্মনা হয়ে সূর্যকান্ত ঘরে পায়চারি করিতেছিল। আকাশ ঢাকা মেঘগুলো এমন গুমোট রচনা করিয়াছে যে ফ্যানটা প্রাণপণ ঘুরিয়াও ভালো মতো বাতাস সৃষ্টি করিতে পারিতেছিল না। শুধু টেবিলের খোলা প্যাডের পাতাগুলি অস্থির করিয়া তুলিয়াছিল। অমলা নালিশ করিল, সন্ধ্যে থেকে মেঘ করেছে, এখনো বৃষ্টি নামল না, নামলে একটু বাঁচি, যা গরম পড়েছে। মেঘ করেছে নাকি? টের পাওনি? কবার যে বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকলো, কিচ্ছু টের পাওনি? সূর্যকান্ত এক নতুন দৃষ্টিতে অমলাকে দেখিতেছিল। পরীক্ষার সময় ছেলে মেয়েদের প্রথম প্রশ্নপত্র দেখার মতন। তারপর একটা প্রশ্নেরও জবাব না জানা ছেলের মতো সে বলিল, সন্ধ্যা থেকে অল্প লিখব বলে একটু চেষ্টা করছিলাম, অল্প বিস্তর একটা গল্প লেখার ইচ্ছা ছিল। জানো অমল, আমি চেষ্টা করছিলাম। সত্যি? নতুন গল্প? দেখি তো কতটা লিখলে। অমলা তাড়াতাড়ি টেবিলের কাছে গেল। কাগজ চাপাটার তলায় একটাও লেখা কাগজ সে দেখতে পেল না। না পেয়ে আশ্চর্য হয়ে গেল। প্যাডটার প্রথম পাতায় শুধু একটা হেডিং লেখা, সেখানে সূর্যকান্তের নাম আর 5-6 লাইন কী সব লেখা রয়েছে। সন্ধ্যা থেকে শুধু এইটুকু লিখেছ? সূর্যকান্ত ধপাস করিয়া বিছানায় বসিয়া বলিল, না না, অনেকই লিখেছি। ওয়েস্ট পেপার বাস্কেটটায় দেখো, ওখানে আছে, সব পেয়ে যাবে। অমলা সবিস্ময় বলিল, ও মা, ছেঁড়া কাগজের যে বাক্সটা ভর্তি হয়ে গেছে, সব আজকে লিখে লিখে ছিঁড়ে ফেলেছ? সায় দিয়া সূর্যকান্ত একটা হাই তুলিল। কেমন শান্তির হাই। অমলা তাড়াতাড়ি কাছে আসে বলল, ঘুম পেয়েছে? ঘুমোও না তাহলে একটু। দাঁড়াও, বালিশটা ঠিক করে দিই। সূর্যকান্ত বলিল, না না, ঘুমোবো না। 1 মাসের মধ্যে 1 লাইন আমি লিখতে পারলাম না, এখন ঘুমোবো? শুধু এখন কি ঘুমোবার সময়? কতদিন ওয়েস্ট পেপার বাক্সটা এমনিভাবে ভর্তি করেছি তার ঠিক নেই। তুমি আমাকে কি করে দিয়ে যে গেছো তুমি জানো। লিখতে বসতেও ইচ্ছা করে না, বসলেও মন বসে না। জোর করে যা লিখি সব ছিঁড়ে ফেলে দিই আবার। উপন্যাসের ইনস্টলমেন্টটা পর্যন্ত লিখে দিতে পারিনি। সূর্যকান্তর বিষণ্ণ মুখ দেখিলে কষ্ট হয়। অমলার বিকার বুকের মধ্যে কেমন যেন ঢিপঢিপ করছে। 2 চোখ বড় বড় করিয়া সে চাহিয়া রইল। বিবাহিত জীবনের এই পরিচিত আবেষ্টনের মধ্যে ফিরিয়া আসিয়া বাপের বাড়ি হইতে সংগ্রহ করিয়া আনা সহজ শান্ত ভাবটুকু অমলার ঘুচিয়া যাইতেছিল। এ ঘরের আবহাওয়া যে কতটা গভীর এবং গম্ভীর হয়ে গেছে সেটা তক্ষণই যেন প্রকট হইয়া গেল। আবার সূর্যকান্তের মুখটা দেখিয়া কষ্ট হইতে লাগিল। তার দেহ মন যেন শুকাইয়া গিয়াছিল।
তবু এবার হয়তো একটা সংঘাত থাকিতে পারে। অমলা হয়তো ইহাই ভাবিতেছিল। হয়তো সূর্যকান্ত যেরকম চাহিয়াছিল সেই রকম হওয়ার জন্য চেষ্টা করিতে পারিত। সূর্যকান্ত যদি এমন ভাব না দেখাইত, আজ এমনভাবে কথা না বলিত, তার সুদীর্ঘ কুমারী জীবনের শেষ কমাসের কল্পনার মতো হইয়া উঠিয়াছে যে আজ সূর্যকান্ত আঙুল চালাইয়া চালাইয়া চুল এলোমেলো করিয়া কি যেন একটা বন্য লাগিতেছে আজকে তাকে। চোখের চাহনিতে যেন বিষণ্ণতার সঙ্গে একটা বিদ্রোহ মিশিয়া আছে। কথা বলিবার ভঙ্গিতে যেন শোনা যাইতেছে পরাজিত ক্ষুব্ধ আত্মার নালিশ। বসিবার ভঙ্গি দেখিয়া মনে হইতেছে হঠাৎ ভয়ানক কিছু করিবার এটা বোধহয় ভূমিকা মাত্র। তাছাড়া তারই বা 1 মাস সূর্যকান্ত কেন তাহলে, কেনই বা লিখিতে পারে নাই কিছু? কেন? তারই জন্য প্রথম দীর্ঘ বিরহ আসিবা মাত্রই স্বামী তার বুঝিতে পারিয়াছে কি ভয়ানক ভালোই সে বাসিয়া ফেলিয়াছিল তার বউকে। অমলা শিহরিয়া ওঠে, তার রোমাঞ্চ হয়। গদগদ কণ্ঠে সে বলিল, আমার জন্য, আমার জন্য 1 মাস তুমি লিখতে পারোনি? সে কি কথা? সূর্যকান্ত তার হাত চাপিয়া ধরিল, এত জোরে ধরিল যে চুড়িগুলো প্রায় কাটিয়া যাইবার দাখিল। অমলার হাতে আটকাইয়া বসিয়া গেল। গলা আবেগে কাঁপাইয়া সূর্যকান্ত বলিল, তবে কার জন্য, কার জন্য আমি বলছি সব কথা? তুমি আমায় পাগল করে দিয়েছ অমল, আমার মাথা খারাপ করে দিয়েছ তুমি। কতবার ইচ্ছা হয়েছে ছুটে গিয়ে তোমাকে দেখে আসি, কেন যাইনি জানো? বিরহের যাতনা কত তীব্র হতে পারে সেটা দেখার জন্য। আমার রামধনু বইয়ের অপর্ণাকে মনে আছে তোমার? ভালোবাসা বাড়ানোর জন্য সে থেকে থেকে নিজেই বিরহ সৃষ্টি করে নিত। আমিও ভাবছিলাম একটি মুখর হিরো, প্রায় নির্বাক হিরোইন, শুধু এই দুটো চরিত্র লইয়াই নাটকের যেন অভিনয় চলিতেছে এই ঘরে রাত 2টো পর্যন্ত। প্রথম অঙ্ক শেষ হওয়ার আগেই অমলার সবটুকু উত্তেজনা নিস্তেজ হইয়া আসে। জাগে ভয়, মুখ হয় বিবর্ণ। এ কি ব্যাপার? সত্য সত্যই পাগল হইয়া গিয়েছে নাকি সূর্যকান্ত? এসব সে কি বলিতেছে, কি করিতেছে সে? ক্রমে ক্রমে শান্তি বোধ করে অমলা। তার ঘুম পায়, কিন্তু ঘুমোনোর উপায় নাই। তার 8 মাসের প্রতিহত উচ্ছ্বাস স্বামী আজ সুদে আসলে ফিরাইয়া দিতেছে। গ্রহণ না করিয়া তার উপায় কি? কখনো প্রচণ্ড কঠিন, কখনো মৃদু, কখনো ভালোবাসার বন্যা বইয়া যাইতেছে, যা সে চাহিয়া আসিয়াছিল স্বামীর কাছে চিরকাল। আজ এই বন্যায় ভাসিয়া না গেলে কি চলে? মাগো, এমন হইল কেন সূর্যকান্ত? কিসে কিসে এমন পরিবর্তন আসিল তার জীবনে? রাত 2টোর সময় বোধ হয় তার মুখ দেখিয়া দয়া হইল সূর্যকান্তের। হঠাৎ মোটরের ব্রেক কষার মতো সে থামিয়া গেল। অমলা মরার মতো জিজ্ঞাসা করিল, আমি এসেছি, এবার তো লিখতে পারবে? সূর্যকান্ত আনমনে জবাব দিল, আমি ভাবছি অমলা। কথা কইও না তুমি, তোমার কথাই আমি ভাবছি। পাশে শুয়ে তুমি আছো আমার, তবু মনে হয় তুমি কত দূরে, কত সমুদ্র, কত মরুভূমি পার হয়ে কুয়াশার আড়ালে তুমি লুকিয়ে আছো। মনকে বহন করে আমি তোমাকে খুঁজতে বেরিয়েছি। বাধা দিও না, কথা বলো না। বিষের ওষুধ নাকি বিষ? তবু স্ত্রী প্রকৃতির অস্বাভাবিকতাকে স্বাভাবিক করিয়া আনার জন্য সূর্যকান্তের এই অভিনব চিকিৎসাকে সমর্থন করা তো যায় না। আসলে দোষ তো তারও কম নয়। প্রথম বয়সে ভাবপ্রবণতা, কবিত্ব, রোমান্সের পিপাসা,
হৃদয়ের আবেগ উচ্ছ্বাসের বাহুল্য অধিকাংশ ছেলে মেয়েরই কম বেশি হয়ে থাকে। এদিকে সূর্যকান্ত হইয়া গিয়েছে বুড়ো, বয়সে না হোক মনের হিসাবে, শুধু নিজের জীবনে নয়, পরের সঙ্গে নিজেকে অভিন্ন হৃদয়ের মতন করিয়া লইয়া অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে। মেয়েদের অসংখ্য বিভিন্ন অনুভূতি উপভোগ করিয়াছে বহুবার সে। ধরিতে গেলে ইতিপূর্বে অনেকবার বিবাহ হইয়া গিয়াছে সূর্যকান্তের। কখনো সে হইয়াছে বউ, কখনো বর। সে একাই একজোড়া স্বামী স্ত্রী সাজিয়া নানাভাবে নানা রকম সংসার স্থাপন করিয়াছে। অমলা তার প্রথম পক্ষের বউ বলা যায় না, তবু অমলার কল্পনাকে চিন্তা করে ছেলে মানুষই ভাবাও অবাস্তব। বলা যায় না, তবু অমলার কল্পনা পর্যন্ত কিন্তু স্তম্ভিত হয়ে থাকতেই হয়। জীবনকে কাব্যময় নাটকীয় করিয়া তোলিবার পিপাসা, এক কথায় অনুভূতির জগতে বৈশাখী ঝড় ও বাসন্তী বায়ুর বিপরীত বিপর্যয় ঘটাইবার কামনা আজ সূর্যকান্তর আছে। তবে সেই সঙ্গে আছে তার পিপাসা বা কামনার গোপন করিয়া রাখার অভ্যাস, যা কোনো জীবন্ত রক্ত মাংসের রমণীর সঙ্গে সমস্ত আদান প্রদান অক্ষমতা সেখানে সৃষ্টি হয়। জীবনটা মানুষের যতখানি গল্প উপন্যাসে হওয়া দরকার, নিজের গল্প উপন্যাসে সূর্যকান্ত তা বহুগুণ বেশি। লেখার সময় ছাড়া সে তাই হইয়া থাকে ভোঁতা, চায় শান্তি, সহজ স্বাভাবিক জীবন। প্রতিভাবান সাহিত্যিকরা এরকমই হয় কি না জানি না, তবে যেসব লেখকের বই পড়িয়া শুধু অমলার মতো মেয়েদের বুকটা ধড়পড় করে, তারা অবিকল এই রকম বা এই ধরনের অন্য রকম হয়। বাস্তব জীবনের সাধারণ কাজগুলো সূর্যকান্ত সাধারণভাবেই করে। সাধারণ সমস্যার মীমাংসা করে সাধারণ বুদ্ধি খাটাইয়া, তাতে কাজও হয়, সমস্যাও মিটেও যায়। অমলার জ্বর হইলে সে ডাক্তার ডাকিতে আগে চায়, ডাক্তার আইলে যে ভালো হইবে ভাবে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু জ্বর সাধারণ একটা অসুখ, অমলার হৃদয় মনের অস্বাভাবিক উত্তাপ্ত জ্বর নয়। এই অসুখের চিকিৎসাও যে ব্যবস্থাটা করিতে গেলে সূর্যকান্তের অসাধারণ বুদ্ধি গুলাইয়া দেয়। সে ভুলিয়া গেল যে বিষে যদিও বিষের ক্ষয় হয়, হিস্টেরিয়া রোগী দিয়ে কখনো হিস্টেরিয়া সারে না, কারণ হিস্টেরিয়া কিন্তু বিষ নয়। কয়েকদিনের মধ্যে অমলা শুকাইয়া গেল। এ তো আর বই পড়া নয়, কল্পনা করা নয়, স্বপ্ন দেখা নয়, নিজের হৃদয় উচ্ছ্বাসে কোনো রকমে বাহির করিয়া সেগুলোকে দেখা, অন্য একজনের হৃদয়কে বহিয়া বেড়ানোর, প্রত্যেক দিন উত্তেজনায় মদ খাইয়া নেশার জ্ঞান হারানো, এগুলি তো ঠিক কথা নয়। স্বামীর আক্রমণের আকস্মিকতা প্রথম রাত্রে অমলা ভয় পাইয়াছিল, এখন আর সে ভয় পায় না, বুকটা ফাটিয়া যাইতে চায়। ভয় তার গলাটা বসিয়া আসে। সে শুধু বলিতে থাকে, আজ আজ তোমার কি হয়েছে? তুমি আজ এরকম কেন করছো? তারপর আবার দু কানের মাঝখানে মুখটা এনে সূর্যকান্ত আদর করিয়া এমন করে কাছে আসে যে তার দম আটকাইয়া যায়। কথা শুনিতে শুনিতে দুই কানের মাঝে ঝমঝম আওয়াজ হয়। হঠাৎ কথা বন্ধ করিয়া সে চুপ করিলে চারদিকে স্তব্ধতা মনের মধ্যে আছাইয়া পড়ে। ফিসফিস করিয়া বলে, আলোটা নিভিয়ে দাও না, শুনছ? আলোটা নিভিয়ে দাও। সূর্যকান্ত বলে, আলো?
কোথায় আলো অমলা? জ্যোৎস্নাকে আলো বলো না। একটু ঝিমিয়ে পড়ে অমলা। আজ আর লিখবে না? আজ কিছু লিখবে না? লেখা? একটু হাসে সূর্যকান্ত। কার জন্য লিখব? মনের পাতায় তো লিখেছি, মুখে তোমাকে শোনাচ্ছি। আর কি দরকার লেখার বলো? মাথাটা কেমন ঘুরছে, কিরম একটা কষ্ট হচ্ছে। এবার হঠাৎ যেন সূর্যকান্ত চোখের পলকে আগেকার সূর্যকান্ত হইয়া উঠিল। এক গ্লাস জল গড়াইয়া সে অমলাকে দেয়, ভিজে হাত বুলাইয়া দেয় তার কপালে আর ঘাড়ে। শুধু বলে, শো, শুয়ে পড়ো। তারপর আলো নিভাইয়া সেও আসিয়া শুইয়া পড়ে। বলে, কি কষ্ট হচ্ছে অমলা? বলো না, কি কষ্ট হচ্ছে? কি জানি, আমি বুঝতে পারছি না। কেবল কষ্ট নয়, অনেক কিছুই সে বুঝিতে পারে। বারুদ ফুরনো তুবড়ির মতো হঠাৎ সূর্যকান্ত নিভিয়া গেল কেন? রামধনুর মোহিতের মতন বিপুল দুর্বোধ্য প্রেম এক মুহূর্তে কি করিয়া হইয়া গেল এমন মৃদু কোমল? গভীর বিষাদ অবসাদ বোধ করে অমলা। তার ঘুম আসে না। একসময় মৃদুস্বরে সূর্যকান্তকে ডাকে। ঘুমের ভান করিয়া সে জবাব দেয় না। তামাশা? সূর্যকান্ত কি তামাশা জুড়িয়া দিয়েছে তার সঙ্গে? এতদিন ধরিয়া এই রকম তামাশা করিবার মানুষ তো সে নয়। তাছাড়া কারোর তামাশা কি এমন উতলা করিয়া মানুষকে পাগল করিয়া দেয়? প্রথম দু একদিন কেমন খাপছাড়া মনে হইয়াছিল স্বামীর এই অভিনব পরিবর্তন। এখনো মাঝে মাঝে সব যেন কেমন একটা বেসুরো কৃত্রিম মনে হয়, কিন্তু বাকি সময় তখন যে আশ্চর্য ব্যাকুলতা সে দেখায়, যে অভূতপূর্ব ভাব ফুটিয়া থাকে তার মুখে চোখে, তা কি কখনো বানানো হইতে পারে? কথা বলিতে বলিতে থামিয়া গিয়া সে যখন শুধু চাহিয়া থাকে, শুধু ভাবে, তার মোহগ্রস্ত বিহ্বল মানুষটার মতো দুটি হাত বাড়াইয়া তাকে স্পর্শ করা মাত্রই চমকাইয়া ওঠে এবং ভীরু শিশুর মতো তাকে জড়াইয়া ধরে। তখনও সে ভাবে অভিনয় করিতেছে। এ কি ভাবা সম্ভব? অথচ এদিকে তার একটা প্রকাণ্ড মিথ্যা অমলার কাছে ধরা পড়িয়া গিয়াছে। সূর্যকান্ত তাকে বলিয়াছিল, সে বাপের বাড়ি যাওয়ার পর মাসিকের উপন্যাসটির ইনস্টলমেন্ট পর্যন্ত সে নাকি লিখিয়া দিতে পারে নাই। কদিন আগে সে অফিসে চলিয়া গেলে 12টার ডাকে মাসিক পত্রটি আসিয়াছিল। তাতে ছিল উপন্যাসটির 10 পাতা ইনস্টলমেন্ট। কৈফিয়ত অবশ্য সে দিয়াছিল। সে নাকি এ মাসের কথা বলে নাই, বলিয়াছিল আগামী মাসের কথা। এ সংখ্যায় লেখা তো কবে লিখিয়া দিয়াছে, অমলার বাপের বাড়ি যাওয়ার অনেক আগে। অন্তত 2 মাস আগে লেখা দিতে হয় অমল, নইলে ওরা সময় পাবে কেন ছাপবার? এটা বোঝো না? তবু তবু অমলার মনে খটকা যায় নাই। 2 মাস আগে হোক আর 4 মাস আগে হোক, পাঠাইয়া দেওয়ার আগে সূর্যকান্তের কোনো লেখা সে পড়িয়া ফেলে নাই তো? এ লেখা সে লিখিল কখন? উত্তরে বলে, অফিসে গিয়ে লিখেছিলাম। 10-12 দিন একদম কাজ ছিল না। সেই সময় এডিটার তাগিদা দিচ্ছিল, তাই তোমাকে পড়তে দিইনি। তবু মিথ্যাটা এসব কৈফিয়তের খোলসে সম্পূর্ণ ঢাকা যায় নাই। অমলার মনের প্রতিবাদ এসব না মানিয়া একটা বিস্বাদ ব্যথায় পরিণত হইয়া আজও তার মনে বাসা বাঁধিয়া আছে। আছে গোপনে। সূর্যকান্তেও এখনকার নতুন ধরনের ভালোবাসাও সেখানে প্রবেশাধিকার পায় নাই। লেখা সূর্যকান্ত ছাড়িয়া দিয়াছে। বাড়িতেও লেখে না, অফিসেও লেখে না, বাপের বাড়ি গিয়া নয়, এখানে আসিয়া অমলা তার লেখার ক্ষমতা হরণ করিয়াছে। অমলাকে অজস্র পরিমাণে দেওয়ার জন্য নিজের মধ্যে সে যে উচ্ছ্বাসের কারখানা বসাইয়াছে এবং সেই কারখানা চালানোর জন্য মজুর ভাড়া করিয়াছে বই লেখার।
লেখার কৃত্রিম খাদ্যে পরিতুষ্ট মনের চাপ পড়া পাগলামিগুলোকে সেই কারখানাতেই এমন সব সময় সে কর্তৃত্ব খাটাইতে পারে না অমলাকে দেওয়ার জন্য ছাড়া অন্য কাজে খাটাইতে গেলে মজুররা ধর্মঘট করে। কারখানা বন্ধ কথা ভাবিলেই আরম্ভ করে দাঙ্গা হাঙ্গামা। বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে একটু একটু মদ খাইতে আরম্ভ করিয়া নেশার দাস হইয়া পড়ে। তাদের মতো অবস্থা হইয়াছে সূর্যকান্তেরও। অমলার সঙ্গ ছাড়া আর তার এখন কিচ্ছু ভালো লাগে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কর্তব্য পালন কিচ্ছু না। শয়নঘরের বাহিরে সে আগের চেয়েও গম্ভীর হইয়া থাকে। মানুষের সঙ্গে তার ব্যবহারে আরও সহজ সংক্ষিপ্ত হইয়া গিয়াছে। মনে হয় সে যেন সবসময় প্রাণপণে নিজেকে সংযত করিয়া চলিয়াছে আর বোধ করিতেছে দারুণ অস্বস্তি। সাহিত্যিক বন্ধুরা জানিতে চায় সে তার ১ নম্বর এপিকটা লিখিতেছে কিনা। সম্পাদকরা প্রকারান্তরে জানাইয়া দেয় এরকম অন্যায় ব্যবহার সহ্য করা কঠিন। সাধারণ বন্ধুরা উপদেশ দেয় চেঞ্জে যাওয়ার। বাড়ির লোকেরা চেষ্টা করে আদর যত্ন স্নেহ মমতার সহানুভূতি দিয়ে যাতে তাকে আবার আগের মতো করা যায়। ২২ বছর বয়সে যা করা চলিত ৩০ বছর বয়সে তাই করিতে চাহিয়া চারিদিকে সূর্যকান্ত বিশৃঙ্খলা আনিয়া দেয়। ক্রমে ক্রমে তার মনে হয় অমলার চিকিৎসার জন্য নয়, এই ছুত করিয়া নিজেকে নিজের দাবাইয়া রাখার মানসিক বিকারগুলোকে সে সতেজ আত্মপ্রকাশ করিবার সুযোগ দিয়াছে। অমলার পাগলামি সারানো নয়, এ তার নিজেরই পাগল হওয়ার ইচ্ছা মেটানো। তা না হইলে এসব অমলার সহ্য হইতেছে না দেখিয়াও সে কি থামিয়া যাইত না? সহজে স্বাভাবিক হইয়া সে নিজেকে তো আবার আগের মতো করিতে পারিত। এভাবে সে তো ওকে নির্যাতন করতে চায় নাই, ওকে শুধু সে বোঝাইয়া দিতে চাইয়াছিল ও যে নাটকীয় প্রেম চাহিত সেটা কত তুচ্ছ, কত হালকা, কত দূর হাস্যস্কর। সে তো শুধু থিয়েটার করিতেই চাইতেছিল। তার নিজের গৃহের সিমেন্টের রঙ্গমঞ্চের সাধারণ বাস্তব জীবনের বিরুদ্ধে দৃশ্যপটের আবেষ্টনীতে অমলার উদ্ভ্রান্ত কল্পনা লইয়া রচিত একটা শিক্ষাপ্রদ নাটকের অভিনয়। এখন তার কাছে সে অভিনয় এতটা সত্য হয়ে উঠেছে যে এখন জবনিকা ফেলতে পারছে না। দিন কাটে। ১ মাসের ছুটি নেয় সূর্যকান্ত। অফিসে বিরক্তিকর। অফিস যেন বিরক্ত লাগে তার। অমলার চোখের নিচেকার কালিমার ছাপ গাঢ় হইতে থাকে। কোনো কারণে কোনো দিকে চকিত দৃষ্টি চাহিলে মনে হয় চোখে যেন তার বিদ্যুৎ খেলিয়া গেল। সংসারের কাজ আছে, সকলের সঙ্গে মেলামেশা আছে, সংসারের দৈনন্দিন সুখ দুঃখ হাসি কান্না ভাগ করে নেওয়া আছে, অথচ সে কিছুই করিতে পারিতেছে না। অথচ সে নিজেকে নিজের মতো করে রাখিয়াছে। কল চালাইয়া সেজ ননদের ছেলের জামা সেলাই করিবার সময় সে যেন কণ্ঠলগ্না হইয়া থাকে সূর্যকান্তর। শান্ত স্নিগ্ধ একটা রূপ ছিল অমলার, আর ছিল তেল মাখা পাথরের বাটির মতো একটু ভোঁতা লাবণ্য। এখন তার রূপ হইয়াছে দৃষ্টিকে আকর্ষণ করা, মুখভঙ্গির তীক্ষ্ণ তেজি মৌলিকতা লাবণ্য হইয়াছে সদ্য শান দেওয়া সীসার ছুরির পালিশ। মেজাজ, বুদ্ধি বিবেচনা, আত্মসংযম, চিন্তা কল্পনা সুনিদ্রা এসব বড় অবাধ্য হইয়া উঠিয়াছে অমলার। হঠাৎ সামান্য কারণে সে এত রাগিয়া যায় যে অন্তত আরও একটা বছর পুরনো বউ যদি সে হইত। না হইয়া হইয়া কি হইল? না খাইয়া শুইয়া থাকার বদলে বাড়ি ঘর মাথায় না তুলিয়া কখনোই সে ছাড়িত না। ভাবনাগুলো তার এমন এলোমেলো হইয়াছে যে সব সময় কি ভাবিতেছে তাও সে বুঝিতে পারি না। স্টিমারে চাপিয়া কবে সে একবার ঢাকা গিয়াছিল তার
সেই ঘটনা কাল সেজ ননদ যে বড়জার ছেলের দুধটুকু নিজের ছেলেকে খাওয়াইয়া দিয়াছিল, তার পরশু রাত্রে সূর্যকান্ত যে তার ১৯ বছর বয়সে একটা ভুলের কাহিনী শোনাইয়া দিয়াছিল। তবু এই সমস্ত খিচুড়ি পাকানো চিন্তার মধ্যে আসল চিন্তার খেইটাই না হয় নাই খুঁজিয়া পাওয়া গেল। বাড়ির সে দাসীটা আঁচল পাতিয়া ঘুমাইয়া আছে, ওর মাথায় এক ঘটি জল ঢালিয়া দিবার স্বাদটা তার যেন বেশি হইয়া উঠিল। আর আজ রাত্রে বিধবা বড় ননদের সঙ্গে শোবার স্বাদ, চুপি চুপি সদর দরজা খুলিয়া পালাইয়া যাওয়ার স্বাদ, কলের ছুঁচোটার আঙুল দিয়ে তাড়াবার স্বাদ। আচ্ছা, কাল যখন সিঁড়ি দিয়ে নাবার সময় পা পিছাইয়া গিয়াছিল, রেলিং ধরিয়া সামলাইয়া না নিলে কি হইতো? খুব কি লাগিত গড়াইয়ে গড়াইয়ে নিচে পড়িয়া গেলে? হাত পা ভাঙিত, মাথা ফাটিত, একেবারে সে অজ্ঞান হইয়া কি যাইত? কি করিত সকলে তখন? সূর্যকান্তই বা কি করিত? দেখো, সেজ ননদের ছেলের জামাটা কোনখানটা সে সেলাই করিয়া কথা আর কোনখানটা করিয়া ফেলিয়াছে। মরেও না সেজ ননদটা। 1 মাস ছুটি নিয়েছে সূর্যকান্ত, কিন্তু দুপুরে অমলা ঘরে যায় না। সূর্যকান্ত তাকে ডাকে না। অফিস না করায় আলস্য সে সময় অমলাকে কাছে না থাকার মুক্তির সঙ্গে মিশাইয়া উপভোগ করে সে। বেশি বেলায় বেশি খাওয়ার জন্য একটু অম্বলের জ্বালায় তার ভীষণ কষ্ট হয়। চোখ দিয়ে দেখে কড়িকাঠ, কান দিয়ে শোনে ওদিকের ঘরে অমলার কল চালানোর ক্ষীণ শব্দ, হৃদয় দিয়ে অনুভব করে ভোঁতা একটা গ্লানি, আর মন দিয়ে ভাবে আজই পোস্ট অফিসে 100 টাকা তুলিয়া বিকেলে কোনো একটা গাড়িতে দিয়া কোথাও একটা বেড়াইতে গেলে কেমন হয়। বিকেলের গাড়িতে, অন্তত রাত্রি 9টার আগে কোনো গাড়ি কি আছে? অমলা ঘরে আসার আগে সে গাড়িটা ছাড়িয়া যায়। কোন অমলা? তার মনের? না ও ঘরে কল চালাইয়া যে সেজ ননদের ছেলের জামা সেলাই করিতেছে? যে ঘরে আসিলে এতটুকু ঘরে কোটি বসন্ত তার কোটি প্রেমিক প্রেমিকার মিলন মুহূর্তগুলো ঘনাইয়া আসে। ঠিক বুঝিতে পারে না সূর্যকান্ত। মনেই অনেক চিন্তা করে। মনের অমলাকে সাথী করিয়া বিকেলের গাড়িতে পালানো যায়, কিন্তু তাতে কি ও ঘরের অমলার জন্য মন কেমন করা কমিবে? ছুটি নেওয়ার 4-5 দিন পরে বিকেলবেলা সূর্যকান্ত একখানা চিঠি লিখিতেছিল। অর্ধেক লিখিয়া চিঠিখানা ছিঁড়িয়া ফেলিয়া দিয়া কার ওপরে রাগ করিয়া সে যেন উঠিয়া পড়িল। সহজ ভাষায় পরিষ্কার করিয়া কেবল দরকারি কথাগুলো লিখিয়া একখানা চিঠি লেখার ক্ষমতাও যদি তার লোক পাইয়া যায় তো কি হবে? এবার তবে একটা ব্যবস্থা করা দরকার। জামা গায়ে দিতে দিতে সূর্যকান্তর রাগ একটু কমিয়া আসিল। কার উপর সে রাগ করিবে? চিঠি লিখিতে বসিয়া সে যদি ভাবিতে আরম্ভ করে যে আজ রাত্রে অমলার সঙ্গে প্রথমে কিভাবে নতুন ধরনের মধুর কলহ আরম্ভ করা সম্ভব, গুরুতর বিষয়ে বৈষয়িক যে সমস্ত চিঠি সেও লিখিয়া দিতেছে, কিন্তু কি করিয়া? জুতো পায়ে দিয়া কাপড় বদলাইয়া সূর্যকান্ত ঘরের বাহিরে আসিল। বারান্দায় স্টোভ জ্বালিয়া বৈকালিক চা জলখাবারের আয়োজন হইতেছে। মেঘলা রঙের শাড়ি পরিয়া অমলা বলিতেছে, লুচি শুধু বাড়ির মেয়েদের ও ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। অমলার স্বাভাবিক তুচ্ছ অসংযমটুকু কি রহস্যময়! একটু দাঁড়াইল সূর্যকান্ত। অমলার সেজ ননদ বলিল, বেরিয়ে যাচ্ছ নাকি দাদা? খেয়ে যাও না, আগে চা করে দিচ্ছি তোমাকে, খাও। কেটলিতে জল আনো, একটু নিয়ে এসো না গো। ও মেজো বৌদি।
যা লুচি ভাজা হয়েছে তাতে দাদার তো হয়ে যাবে, অত তাড়াহুড়ো কি আছে? সূর্যকান্ত বলিল, না না, এখন আমি কিছু খাবো না, খিদে নেই, আর সময়ও নেই। তখন উঠিয়া আসিয়া অমলা ঘরে ঢুকিল। বক্তব্য আছে। এ বাড়িতে আধ পুরনো বউদের প্রথমে নিজে সকলের চোখের আড়ালে গিয়া তারপর স্বামীকে ইশারায় কাছে ডাকিয়া কথা বলার নিয়ম। এমন ইশারার দরকার ছিল না, সূর্যকান্ত তো ঘরেই গেল। অমলা বলিল, বাইরে থেকে চা খেয়ে এসো না কিন্তু, আমিও এখন চা খাবো না। তুমি ফিরে এলে আমি নিজে চা করে দেব, তারপর এক পেয়ালা থেকে দুজনে একসঙ্গে বসে চা খাবো, কেমন? এমনি করে খাবো, হ্যাঁ? এ মন্দ পরামর্শ নয়। গালে গাল ঠেকাইয়া একসঙ্গে দুজনে চায়ের কাপে চুমুক দেওয়া একটা সোজা ব্যাপার নয়। কিন্তু কেন? গালে গাল ঠেকানো আর চায়ের কাপে চুমুক দেওয়ার দুটো পৃথক তো দৃশ্য। আজ আমি ফিরব না অমল, বুঝলে? ফিরিবে না? রাত্রে বাড়ি ফিরবে না? কোথায় থাকিবে সূর্যকান্ত সমস্ত রাত? কেন বন্ধুর বাড়িতে রাত্রে থাকিবেই বা কেন? নিমন্ত্রণ আছে, খাওয়া শেষ হইতে অনেক রাত হইয়া যাইবে, তাই হোক রাত্রি, ট্যাক্সি করিয়া যেন ফিরিয়া আসে। একদিন না হয়, ট্যাক্সি ভাড়া একটু বেশি লাগবে। এর মধ্যে অনেকগুলো টাকা তো খরচও হয়ে গেছে ট্যাক্সি চড়েই, তাই না? সূর্যকান্ত মাথাটা কেমন যেন ঘুরে গেল। তবে যাব না অমল? সেই ভালো। কি হবে নেমন্তন্ন খেতে গিয়ে? তাই তো বটে, তার চেয়ে অমলার সঙ্গে এক কাপ চা খাওয়া ঢের বেশি উপভোগ্য। কিন্তু কিভাবে কিভাবে ওর সঙ্গে আজ সেই মধুর কলহটা আরম্ভ করিবে? কিভাবে আজ সে নতুন এই বৈচিত্র্য আনিবে তাদের প্রেম অভিনয়ের মধ্যে? বেশ জটিল হইলে, বেশি আর্টিস্টিক হইলে অমলা আবার বুঝিতে পারে না। কাঁদিতে কাঁদিতে বলে যে তার উপযুক্ত বউ সে নয়, তার মরাই ভালো। ফেনা ভালোবাসে অমলা, শুধু ফেনা, তার মধ্যে সাধারণ অল্প শিক্ষিতা ঘরের মেয়েরা আস্তে আস্তে কাজ করিয়া দেয়, তারা উপভোগও করে। এর জন্য জলকে সোডা ওয়াটারও বলা হয় অনেক সময়। সিদ্ধির শরবতের মধ্যেও ফেনা তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয়। নতুবা তাদের নাটকটা জমবে কী করে? নাটক না জমিলে অমলার মতো আরও তাদের জীবনটা বৃথা হয়ে যাবে। বাঁচিয়া থাকার কোনো মানেই তাহলে তখন থাকিবে না। বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ খাইতে নয়, পরদিন থিয়েটার দেখিতে গেল সূর্যকান্ত। অমলা এ বাড়ির অবশ্য মেয়েদের সঙ্গেই থাকে। থিয়েটারে তাই দুজনের মধ্যে দু একবার দৃষ্টি বিনিময় ছাড়া কথাবার্তা কিছুই হইল না। রাত ৩টে বাড়ি ফিরিয়া নিদ্রাতুর দুজনে চুপচাপ ঘুমাইয়া পড়িল। পরদিন সূর্যকান্ত বাড়িতেই রহিল বটে, কিন্তু আগেই রাত্রে বাহিরের আসল নাটক দেখিয়া আসার জন্যই সম্ভবত সেদিন রাত্রে ঘরোয়া নাটক তেমন জমেনি। দারুণ অস্বস্তি মনে হইয়া দুজনে সে রাত্রে ঘুমাইল। পরদিন পরদিন অমলার সোজা চলিয়া গেল সেজ ননদের কাছে। সেজ ননদের স্বামীর কাছে সূর্যকান্ত চলে গেল। কাজটা পরদিন অমলার সেজ ননদ
তার স্বামীর কাছেই করবে বলে গেছিল, কিন্তু ঠিক ছিল আগেই এইভাবেই কাজ হবে। শুধু দিন তিনেকের তার কোনো কামাই নেই কলেজে, কিন্তু হলে কি হবে? 3 দিন তাকে ছাড়িয়ে থাকার চেয়ে তাকে ছাড়িয়ে থাকার চেয়ে ভাইয়ের 3 দিন কলেজ কামাই হওয়া সূর্যকান্তের কাছে অনেকটা বেশি মনে হয়েছিল। এতে কি মর্মান্তিক আঘাতই অমলার মনে লাগিলেও তা বলার নয়। তাও ভগবানের সঙ্গে যখন সেজ ননদকে পাঠানো চলত, সেজ ননদের স্বামীকেও যখন লেখা বলিত যে তুমি আমাদের কোনো কথা শোনো না কেন, কিন্তু ছেলে মানুষ সেজ ননদের স্বামী অবশ্য অনেক চেষ্টা করেও এই ত্রুটিকে বন্ধ করতে পারেননি। তবু মনে আঘাত লাগার তো কোনো যুক্তি মানে না, না? তারপর 3 দিন পরে যখন অমলার বদলে অমলার দেবরের নাম একখানা সংক্ষিপ্ত চিঠি এসে পড়ল, এখানে ওখানে সে কিন্তু বেড়াইবে এবং ফিরিতে তার কিন্তু সময় লাগিবে। অমলার চোখে পৃথিবীর অন্ধকার যেন সবটা একসাথে নেমে এলো। সে বুঝিতে পারিল স্বামী তাকে ত্যাগ করিয়া হঠাৎ তাকে বাপের বাড়ি আবার পাঠাইয়া দিতেই পারে। এবার নিজে বোনের শ্বশুর বাড়ি গিয়া আবার তেমনভাবে কি তাকে ত্যাগ করিয়া তারা ছাড়িয়া দেবে? কেবল সেবার এখানে ফেরার মাত্রই স্বামীকে সে ফিরিয়া পাইয়াছিল। আবার আবার যদি সে ত্যাগ করিয়া দেয় তাহলে কি হইবে? এবার স্বামী তার ফিরিয়া আসিলেও তাকে সে আর ফিরাইয়া দেবে না। অনুপযুক্ত বউটাকে জীবন হইতে ছাটিয়া ফেলিবার উদ্দেশ্য না থাকিলে এত লোক থাকিতে সে কেন যাচিয়া পাটনা যাইবে? আর তার ছাটিয়া ফেলিবার উদ্দেশ্য না থাকিলে এত লোক থাকিতে কেন কেন এই কথা সবাইকে বলিয়া দেবে অমলা? টানা 4 দিন পরেই আগ্রা হইতে চিঠি আসিল বটে, বেশ বড় চিঠি, ফুলস্কেপ কাগজে প্রায় 1 পাতা। কাগজ দেখিয়া আর কল্যাণীয়াসু সম্বোধন দেখিয়াই অমলা বুঝতে পারিল এ চিঠিই নয়। পরিত্যক্ত কাগজ দেখিয়া আর কল্যাণীয়াসু সম্বোধনটা দেখিয়া সেখানেই বোঝা যায় চিঠির গুরুত্ব কতখানি। স্ত্রী লিখিয়াছে তার স্বামীকে। আগেও অমলা সূর্যকান্তকে চিঠি দিয়াছিল। স্ত্রীর সঙ্গে এ শুধু সূর্যকান্তের ভদ্রতা। কি লিখিল সূর্যকান্ত? কিছুই নয়, অমলাকে সে একটি ভ্রমণ কাহিনী পাঠাইয়া দিয়াছে। শুধু গোড়ায় একটা অর্থহীন কৈফিয়ত দিয়াছে। হঠাৎ তার বেড়ানোর শখ জাগিল কেন? এবং শেষে লিখিয়াছিল অমলাকে সাবধানে থাকিতে, সময় মতো খাওয়া দাওয়া করিতে, শরীরের দিকে নজর রাখিতে। বাড়ি ফিরিয়া সে যদি অমলাকে বেশি মোটা দেখে তাহলে তার নাকি কষ্ট হইবে। ঘরে খিল দেয়া চিঠি পড়িয়াছিল অমলা। 5 ঘণ্টা পরে সে খিল খুলিল। পাংশু বিবর্ণ তার মুখ, চোখ দুটি লাল। অসুখের কথা সকলে বিশ্বাস করিল, কেবল অমলার ছোট ননদ, যার বিদ্রোহের বয়স হইয়াছে এবং সূর্যকান্তের মতোই সাহিত্যিকদের উপন্যাস পড়িয়া তার আজকাল বুক ধড়ফড় করা শুরু হইয়াছে। সে
বিরহ নাকি বৌদি? চিঠি কি এলো আজ বিরহের? দাও না চিঠিখানা, লক্ষ্মী বৌদি ভাই, দেখি না দাদা কি লিখেছে। সারাদিন ধরে পড়লে চিঠিটা, খেলে না দিলে না, কি ব্যাপার? বিরহ এসব তুচ্ছ মৃদু ঘটনা আমি কখনো মানি না। আর কি তার সন্দেহ আছে যে সূর্যকান্ত হঠাৎ পাটনা যাওয়ায় এত দেরি করিয়া কেন বাড়ি ফিরিতেছিল? অমলার ভালোবাসা তখন সে আর চাহিত না। আর একজনের স্মৃতি, 19 বছর বয়সে একটি ছেলে মানুষই ভুল করার কাহিনীতে সে যার নাম করিয়াছিল, তারই স্মৃতি কিনা কে জানে। বুকে পুষিয়া রাখিয়াছিল, নিজেকে ধরা দেয় নাই, অথচ সে অপেক্ষা করিতেছিল যে তাকে জয় করিয়া অমলা নিজের উপযুক্ত যে সে তার প্রমাণ দেবে। আগে বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার পরেই অনুরূপ অবস্থায় পড়িলে এইসব কথা হয়তো অমলার মনে আসিত, কিন্তু এখন কল্পনা আসে। হাজার সে বিচলিত হোক, তার নারী মস্তিষ্কের স্বভাব, তার অপরিবর্তনীয় হিসেব করার প্রবৃত্তি, সব কিছুই কিন্তু এখন সে বুঝিতে পারি না। সে নিজেকে অপরিমেয় অস্থায়ী পাগলামি দিয়া সূর্যকান্ত তাকেই কি অমলার কাছে দিয়া গিয়াছে সত্য বাস্তবতার রূপ দেখাইবার জন্য? জীবনে নভেলি আবহাওয়া থাকে না সব সময়, বাস্তবও থাকে। যে সূর্যকান্তের মতন নামকরা সাহিত্যিকের সঙ্গে বিবাহ হওয়ার জীবনটাকে ওরকম এক দুষ্প্রাপ্য বিশিষ্ট সুযোগ পেয়েছে বলে সে ভেবেছিল, জীবনটা কাব্যময় করার সুযোগ, কাব্যকে জীবন করার নয়। অমলা তো সামান্য এক স্ত্রীলোক। কাব্য আর জীবনের মধ্যে পার্থক্য জানা থাকে বলিয়াই কবি এখনো পর্যন্ত সঠিক জিনিস সঠিক সময়ে বলতে পারেনি। একটা বোঝাপড়া যদি করিয়া যাইত, সূর্যকান্ত ভাবিবার একটা নতুন খোরাক যদি সে দিয়ে যেতে পারত, তাহলে কোনো কথা থাকতো না। হায় ভগবান, সাধেকে স্বামী তার হাল ছাড়াইয়া দিয়া পালিয়া গিয়াছে। সময়ে স্নানাহার হয় না, রাত্রে ভালো ঘুম হয় না, জীবনের গোড়াটাই যেন আলগা হয়ে গিয়েছে অমলার। কথা বলিতে এখন কষ্ট হয়, মানুষ কাছে থাকিলে বোধ হয় বিরক্তি। এখন সে একাকী থাকতে চায়, কখনো বাড়ির মধ্যে, কখনো বাইরে। প্রত্যেকটা চিঠি অমলাকে আঘাত করে। অমলার বিকৃত জগতে যেসব দামি সেই সব পুরনো কথাই লিখিয়া থাকে। এদিকে আরও 1 মাসের ছুটির দরখাস্ত করিয়াছে সূর্যকান্ত। আরও 1 মাস বেড়াইয়া বাড়ি ফিরিবে। অমলা যেন খুব সাবধানে থাকে। হাসিতে হাসিতে দমটা আটকাইয়া যায়। অমলার মুখ দিয়ে ফেনা বাহির হয়, হাত পা ছুড়িবার ভঙ্গি দেখিয়া ভয় হয়। অঙ্গ প্রত্যঙ্গগুলো বুঝি খসিয়া খসিয়া চারিদিকে ছিটকাইয়া পড়িবে। এইবার পালিয়ে পালিয়ে কতকাল আর বেরোনো যায়? ঠাকুরঝি বলে, আর ধনুকের মতো বাঁকা হইও না অমলা। ব্লাউজের বোতামগুলো পটপট করিয়া ছিঁড়িয়া যায় বলিয়াই অমলা ব্লাউজটাই ছিঁড়িয়া ফেলে, আর আঁচলটুকু পর্যন্ত রাখিতে সাহস পায় না। বড় যা চেঁচায়, ছোট যা কাঁদে, দেবর মাথায় ঘটি ঘটি জল ঢালে। ঠাকুর দেবতার নাম করিয়া পিসি যে কি বলে ঠিক বোঝা যায় না। বাকি সকলে যা করে সেগুলো অধরাই থেকে যায়। শেষে সকলে মিলিত চাপিয়া ধরে অমলাকে। অমলা বড়জোর হাত কামড়াইয়া রক্ত একটু বাহির করিয়া নেয়।
অতি কষ্টে কামড় ছাড়াইয়া দিবার পর এত জোরে তার দাঁতে দাঁত লাগাইয়া যায় যে শরীরের প্রায় সবকটি শক্তি তখন অবশিষ্ট থাকে না, সমস্ত শরীর শিথিল হইয়া যায়। এই প্রথমবার দ্বিতীয় হয়। জরুরি টেলিগ্রাম পাইয়া সূর্যকান্ত ফিরিয়া আসিবা মাত্রই তবে এবার হাসি দিয়া আরম্ভ হয় না, আরম্ভ হয় কলহে এবং হুকুমে। সূর্যকান্ত ফিরিয়া আসিলে বলিয়া আমলা কলহ বাঁধিয়া যে চিৎকার তৈরি হয়, চিৎকার পাইয়া গালাগালি, গালাগালি থেকে মুখে ফেনা তোলা, সব হয়, হাতাহাতিও হয়। এবার সকলে ব্যস্ত হয় কম, এমনকি অমলার মুখে জলের ঝাপটা দিতে দিতে তাকে এ বাড়িতে গচানোর জন্য বড় যা তার বাপ দাদার নিন্দাও করেন। সূর্যকান্ত বলে, 3 বছর বয়স যখন উঠিয়াছিল সে দাঁড়াইয়াছিল। এ রোগের কথা গোপন করবে তার আশ্চর্য কি? একদিন তো হয়নি, একদিন কেন হয়নি এই ধরনের রোগ, সেটাই তো এখন আশ্চর্যের বিষয়। কথাগুলো অমলা শুনতে পায় না। রাত্রে সে তাই চুপি চুপি ব্যাকুলভাবে জিজ্ঞাসা করে, সত্যি বলছো? তোমার মন কেমন করতো? কেন কেন তবে ফেলে পালিয়ে গেলে আমাকে? পাটনা থেকে কেন ফিরে এলে আবার? বলো না, বলো না গো। কিন্তু জিজ্ঞাসা করিলে কি হইবে? হিস্টেরিয়া ভাব প্রবণতা নয়, এটা একটা রোগ মাত্র। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। আজ তাহলে এইটুকুই।